হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, এক্সামের আর কিছুদিন রয়েছে। এই সময়ে তোমাদের শুধু করতে হবে কোশ্চেন প্র্যাকটিস। আর এই কম্পোসের ইউটিউব চ্যানেলেই কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক এবং জেনারেল নলেজের কোশ্চেন প্র্যাকটিস ক্লাস দেওয়া হচ্ছে। আশা করছি তোমরা সমস্ত ক্লাসগুলো দেখছো মনোযোগ সহকারে। এখানে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে, যেগুলো তোমাদের এক্সামে আসার মতো। ঠিক আছে, তোমরা অবশ্যই সমস্ত ক্লাসগুলো দেখবে। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব তা হলো ফিজিক্যাল সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্সের মধ্যেই তোমাদের ক্লাস 10-এর যে জৈব রসায়ন পার্টটি রয়েছে, সেই জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি, এই পার্টটি আজকে আমরা এখানে দেখব। আমরা এখানে টোটাল 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। কোশ্চেন যদি এই টপিক থেকে আসে তো তার ধারে কাছেই কোশ্চেন আসবে। ঠিক আছে, কারণ অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা ভাস্ট একটা পার্ট। এটা যখন তোমরা 12-এ পড়বে তখন এটা একটা তোমার সাবজেক্ট হয়ে যাবে। তাহলে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অবশ্যই কমপ্লিট ক্লাসটি দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না। ঠিক আছে, কারণ এক্সট্রা তোমাদের অনেক টপিক বলা হবে যেগুলো তোমাদের জানা খুব দরকার। আর যদি মনে হয় তোমরা খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, এছাড়াও তোমরা পিডিএফ পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা আমাদের ক্লাস পিডিএফ, ঠিক আছে, এই কোশ্চেনগুলো পিডিএফ গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি কোনো এমন টপিক থাকে যে সমস্ত টপিকে তোমাদের ক্লাস চাই, সেই সমস্ত টপিক তোমরা এখানে জানাতে পারো। ঠিক আছে, এখনই তোমাদের লাস্ট সময়, এখনই প্রিপারেশনটাকে কিন্তু তোমাদের ঠিকঠাক করে নিতে হবে। তোমাদের যাদের এখনও কিছুটা ল্যাক আছে, কিছুটা কোনো জায়গায় খামতি রয়েছে, ঠিক আছে, তোমাদের সেই জায়গাটাকে কিন্তু শুধরে নিতে হবে। এখনও তোমাদের সময় রয়েছে। আমাদের এই চ্যানেলে অনেকেই জয়েন করেছে ইতিমধ্যে, তোমরা অবশ্যই সেই চ্যানেলগুলোতে জয়েন করবে। এই সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে প্রথম প্রশ্ন দেখি আমাদের কি দেওয়া আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে, প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান হলো। জৈব পদার্থের মূল উপাদান কি? অপশন দেওয়া আছে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন নাকি ফসফরাস। দেখো, আমরা কি পড়ছি? জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। এখানে জৈব পদার্থ যে রয়েছে, এই জৈব পদার্থের মূল উপাদান কি? যখনই জৈব ব্যাপারটা আসবে তখনই তোমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কার্বন। ঠিক আছে, জৈব পদার্থ, এই যে অর্গানিক কেমিস্ট্রি, এটা কিন্তু টোটালটা কার্বন আর হাইড্রোজেন, এই দুই এলিমেন্ট নিয়েই কিন্তু তোমাদের এই সম্পূর্ণ অর্গানিক কেমিস্ট্রি। তো এই যে জৈব পদার্থ, জৈব পদার্থের মূল উপাদান হলো কার্বন। ঠিক আছে, চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ইজি ছিল। কিছু কনসেপচুয়াল কোশ্চেনের সাথে তোমাদের কিছু কিছু ইজি কোশ্চেনও থাকবে। এক্সামে কিন্তু শুধু কঠিন বা শুধু ইজি কোশ্চেন কিন্তু হয় না। মডারেট কোশ্চেন থাকবে, হার্ড থাকবে, ইজি থাকবে, সবার জন্যই কোশ্চেন করা হয়। ঠিক আছে, সবাই যাতে আনসার সঠিকভাবে করতে পারে। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম সায়ানেট যদি উত্তপ্ত করা হয় তাহলে নিচের কোনটি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কি? NH4CNO। একে যদি আমরা হিট দেই, তাহলে হিট যদি দেই তাহলে কি উৎপন্ন হবে সেটা আমাদের বলতে হবে। অপশন দেওয়া আছে অ্যামোনিয়া, ইউরিয়া, মিথেন নাকি ফর্মিক অ্যাসিড। এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইউরিয়া। দেখো নেক্সট স্লাইডে, এই হলো অ্যামোনিয়াম সায়ানেট। এখানে যদি আমরা হিট বা গরম করি তাহলে সেখান থেকে তৈরি হয়ে যায় NH2CO NH2। আর আমরা বারবার এই সংকেতটি পড়েছে, NH2 CO NH2। এটা কিসের সংকেত? এটা হলো ইউরিয়ার সংকেত। ঠিক আছে, এটা ইউরিয়ার সংকেত। বুঝতে পারলে? তাহলে অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা গরম করি তাহলে আমরা সেখান থেকে কী পাবো? ইউরিয়া পাবো। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন বলেছে, সর্বপ্রথম কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করেন। নিচের কোন বিজ্ঞানী সর্বপ্রথম কৃত্রিম উপায়ে অর্থাৎ গবেষণাগারে বা ল্যাবরেটরিতে প্রথম জৈব যৌগ উৎপন্ন করেছিলেন বা প্রস্তুত করেছিলেন? অপশন দেওয়া আছে ল্যাভোইসিয়ার, বার্থেলোট, লুইস নাকি ভোলার। এটা ডাইরেক্ট তোমরা মনে রাখবে যে সর্বপ্রথম কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করেছিলেন কে? বিজ্ঞানী ভোলার। ঠিক আছে, এখানে ভোলার, এটা তোমরা বলবে ভোলার। বুঝতে পারলে? নেক্সট দেখো, এখানে বলে দেওয়া আছে জৈব যৌগ কি। কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড। ঠিক আছে, ধাতব সায়ানাইড, লবণগুলি ছাড়া, এগুলো ছাড়া, এই পয়েন্টটা মাথায় রাখবে, এগুলি ছাড়া কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, সমবয়বতা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যাবে তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। কি বলেছে? কার্বনের অক্সাইড যেমন CO, তারপর CO2, এই সমস্ত কিছু রয়েছে। তারপর ধাতব কার্বনেট, ঠিক আছে, যেমন বাইকার্বনেট যেমন রয়েছে HCO3। ঠিক আছে, এর সাথে কিছু থাকবে, যাই হোক বললাম খালি কার্বনেট। তারপর বাইকার্বনেট, এই যে বাইকার্বনেট, অথবা CO3 2- এটা কার্বনেট হয়ে যাবে, HCO3- এটা বাইকার্বনেট। এবারে হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড কি? যেমন HCN, হাইড্রোজেন সায়ানাইড। এবার এছাড়া ধাতব সায়ানাইড যেমন NaCN, এটা হলো ধাতব সায়ানাইড। এই সমস্ত লবণগুলো ছাড়া, এগুলো কি একটা লবণ, এই লবণগুলো ছাড়া
কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে, চেইন বানানোর যে ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, সমবয়বতা অর্থাৎ আইসোমেরাইজেশন, এই সমস্ত বৈশিষ্ট্য দেখা যাবে তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। যেমন ধরো CH4 মিথেন একটা জৈব যৌগ, তারপরে C2H4 এটা একটা জৈব যৌগ। বুঝতে পারলে? চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো প্রথমে মিথেনের প্রশ্ন বলেছে মিথেন অণুর HCH কোণের মান কত? অপশন দেওয়া আছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি, নাকি 190 ডিগ্রি 28 মিনিট, নাকি 180 ডিগ্রি। HCH আমি তোমাদের স্ট্রাকচারটি পাশে তৈরি করে দিচ্ছি, দেখো কীরকম হয়। CH4-এ কী হয়? CH4-এ একটা কার্বন থাকে আর তার চারপাশে 4টা হাইড্রোজেন থাকে। এখানে C থাকবে মাঝখানে, ওপরে এখানে একটা হাইড্রোজেন, এখানে এইদিকে একটা, এদিকে একটা, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন। ঠিক আছে, এটা ধরে নেবে যে 3 দিকে 3টা পা রয়েছে আর উপরের দিকে একটা মাথা। ঠিক আছে, এইভাবে ধরে রাখো। যেরকম ধরো আইফেল টাওয়ার যে রয়েছে, আইফেল টাওয়ারে কি 4টা রয়েছে পা, সেই 4টার জায়গায় ধরে নাও যে 3টে পা আছে আর একটা মাথার উপরে আছে। এইভাবে এই CH4 এর স্ট্রাকচার এরকম হয়ে দেখতে, এরকম হয় দেখতে। ঠিক আছে, তো এই যে HCH, এই যে কোণটা, এই কোণটার মান কত আমাদের সেটা বলতে হবে। এই কোণটার মান কত? অপশানগুলো তোমরা দেখে নিলে, আশা করছি তোমরা সকলেই আনসার দিয়েছো। খুব ইজি, এটা কিন্তু তোমাদের সকলেরই জানা উচিত। জৈব রসায়নের একটা মানে বেসিক কোশ্চেন হলো এটা, যে মিথেন অণুর HCH কোণের মান কত? উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার এ 109 ডিগ্রি 28 মিনিট, অথবা 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে এক্সট্রা টপিক হিসেবে। এই হলো আমাদের CH4 বা মিথেনের স্ট্রাকচার, এরকমভাবে থাকে। এই ছবিটা দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এই ছবিটা এখানে দেখো 109.5 ডিগ্রিকে আমরা লিখতে পারি 109 ডিগ্রি 28 মিনিট হিসেবে। ঠিক আছে, এই যে একটা ছোট দাগ, এটাকে আমরা কি বলে থাকি? মিনিট বলে থাকি। আর এই সম্পূর্ণটাকে আমরা লিখতে পারি 109.5 ডিগ্রি হিসেবে। ঠিক আছে, আর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলে থাকি? টেট্রাহেড্রাল অথবা চতুস্তলকীয়। এই সমস্ত কিছুই তোমাদের কিন্তু এই CH4 এর জন্য মনে রাখতে হবে। তাহলে কি কি? HCH কোণের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট অথবা 109.5 ডিগ্রি, আর এর যে স্ট্রাকচারটা এটা কি চতুস্তলকীয় হয় অথবা টেট্রাহেড্রাল হয়। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে সরলতম হাইড্রোকার্বনটি হলো, সরলতম হাইড্রোকার্বন কোনটি? অপশন দেওয়া আছে C2H4, CH4, C2H2, নাকি C2H6। দেখো C2H4 এর স্ট্রাকচারটা হবে এরকম, C ডবল বন্ড C, এখানে H, এখানে H, এখানে আরেকটা H, এখানে আরেকটা H। ঠিক আছে, এটা দেখো, এটা হলো C2H4, দুটো কার্বন রয়েছে আর 4টি হাইড্রোজেন। CH4 এর দেখিয়ে দিলাম যে C, এখানে H, এখানে H, এখানে H। এবারে C2H2 এর ক্ষেত্রে কী হবে? C ট্রিপল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H। আর C2H6 এর ক্ষেত্রে C বন্ড C, 1 2 3 হাইড্রোজেন, 1 2 3 হাইড্রোজেন, C2H6। এবারে বলেছে সরলতম হাইড্রোকার্বন কোনটি? সরলতম বলতে একদম যেটা প্রথম থেকে শুরু হবে, মানে এর নিচে হাইড্রোকার্বন তৈরি হওয়া সম্ভব নয়। সেটা কি দেখা যাচ্ছে আমাদের এখানে? CH4। এখানে দেখো একটি মাত্র কার্বন রয়েছে। আমাদের হাইড্রোকার্বন তৈরি করতে হলে কার্বন দরকার, কার্বন মৌলটি আমাদের দরকার। তাহলে এই CH4 এর মধ্যে শুধুমাত্র একটি কার্বন মৌল রয়েছে, আর বাকিগুলোতে দেখো দুটো দুটো করে রয়েছে। তাহলে আমাদের সরলতম হাইড্রোকার্বন হয়ে যাবে অপশন নাম্বার বি, CH4। বুঝতে পারলে? চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? এবারে হাইড্রোকার্বনগুলো সম্পৃক্ত হবে এবং অসম্পৃক্ত হবে, দু ধরনের হয়। সম্পৃক্ত অসম্পৃক্ত কি সেটা আগে আমরা জেনে নিই। দেখো বলেছে যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। আর যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে তাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। বুঝতে পারলে? তাহলে যদি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সম্পৃক্ত হয়ে যাবে, আর এক বন্ধন ছাড়া দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি হয় তাহলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবারে এই যে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, এই 6 নম্বর প্রশ্নে দেখো অপশন দেওয়া আছে আমাদের C2H4, CH3OH, C2H2 আর C2H6। এখানে তোমাদের সবগুলোর কিন্তু স্ট্রাকচার আঁকা জানতে হবে। যদি তোমরা জানতে পারো তাহলেই তোমরা এখানে সঠিক উত্তর করতে পারবে। কীভাবে? দেখো এখানে যেহেতু বলেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, C2H4 এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হয়? C ডবল বন্ড C, এখানে একটা H, এদিকে একটা H, এর সাথে এখানে একটা H, এখানে একটা H গেল। C2H2 এর ক্ষেত্রে হবে C ট্রিপল বন্ড C বন্ড H, এখানে বন্ড H। এখানে C2H6 এর ক্ষেত্রে কী হবে? C বন্ড C, ঠিক আছে, এখানে 1 2 3 1 2 3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন একটা, এখানে আর এখানে একটা লাস্ট। এখানে দেখো এটা হলো C2H6, এটা হলো C2H2, আর এটা হলো C2H4। এবারে এখানে দেখো ডবল বন্ড আছে, তাহলে কি সম্পৃক্ত হবে?
একেবারেই না, অসম্পৃক্ত, প্রথমেই কেটে দাও। তারপর এখানে দেখো 3টি বন্ধন রয়েছে, ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, এটা হবে না, সি কেটে দাও। তারপর এখানে দেখো আমাদের একটি মাত্র বন্ধন রয়েছে, তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, C2H6। ঠিক আছে। আর এই যে এখানে যে রয়েছে স্ট্রাকচারটি CH3OH, এটা কিন্তু অ্যালকোহল। বুঝতে পারলে কোন অ্যালকোহল? এটা হলো মিথাইল অ্যালকোহল। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে C2H6। এই C2H6 এর নাম কি? মিথ ইথ, ইথেন। CH4কে আমরা বলি মিথেন, C2H6কে আমরা বলবো কি? ইথেন। মিথ ইথ। একটা যদি কার্বন থাকে তাহলে আমরা মিথ বলি, দুটো কার্বন থাকে ইথ, মিথ ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট। আশা করছি এগুলো বেসিকগুলো তোমরা সকলেই জানো, আর এগুলো জানার পরেই কিন্তু তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা জৈব রসায়নের কোশ্চেন কিন্তু করতে পারবে না, এটা আমি তোমাদের আগেই বলে দিলাম। চলো নেক্সট দেখো, এখানে 7 নম্বর প্রশ্নে বলেছে অ্যাসিটোন যৌগটির কার্যকরী মূলক হলো। আমরা বিভিন্ন কার্যকরী মৌল পড়ি এই চ্যাপ্টারে, এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে অ্যাসিটোন যৌগ। আমরা অ্যালকোহল পড়ি, অ্যালডিহাইড পড়ি, কিটোন পড়ি, তারপর আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়ি, আমাদের বলেছে অ্যাসিটোন। এবারে এই যে অ্যাসিটোন, যে অ্যাসিটোন কি? এক ধরনের কিটোন। ঠিক আছে, অ্যাসিটোনের মধ্যে যে কার্যকরী মূলকটি রয়েছে সেটি কি? কিটোন। সেটি কি? কিটোন। ঠিক আছে, KETON, কিটোন। এবারে আমাদের বের করতে হবে যে কিটোনের কার্যকরী মূলকের সংকেত কোনটি, বা কিটোনের কার্যকরী মূলক দেখতে কী রকম হয়। তোমরা দেখো অপশনগুলো, OH দেওয়া আছে, CHO দেওয়া আছে, CO দেওয়া আছে, আর COH দেওয়া আছে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, CO। ঠিক আছে, এখানে C+O, আর এখানে এই যে দুটো দাগ দেওয়া আছে, এখানে কি বসবে? R1 R2, এখানে আমাদের যে কোনো অ্যালকাইল গ্রুপ বসবে। হ্যাঁ, সেখানে বসতে পারে যে CH3 বন্ড C+O বন্ড CH3, এটাকেই আমরা অ্যাসিটোন বলে থাকি। এবারে এখানে CH3 জায়গায় আলাদা বসলো যে C2H5 বন্ড C+O, এখানে CH3, এটাও হতে পারে। ঠিক আছে, আমরা এখানে R1 R2 লিখলাম, এখানে যে কোনো অ্যালকাইল গ্রুপ বসতে পারে। বুঝতে পারলে? তাহলে অ্যাসিটোন যৌগটির কার্যকরী মূলক হলো কিটোন, আর যার সংকেত হলো C+O। চলো নেক্সট দেখো, এখানে কার্যকরী মূলক কাকে বলে সেটা বলেছে। যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম বা রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের আমরা কার্যকরী মূলক বলে থাকি। তাহলে যেসব সক্রিয় পরমাণু হতে হবে, অথবা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে, ঠিক আছে, জৈব যৌগ তৈরিতে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, তাদের ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করবে, তাদেরকে আমরা কার্যকরী মূলক বলে থাকি। এবার এখানেই দেখো, এই যে OH যদি থাকে তাহলে এ হয়ে যাবে অ্যালকোহল, এটা যদি থাকে CHO তাহলে এটা হয়ে যাবে অ্যালডিহাইড, COH যদি থাকে তাহলে এটা হয়ে যাবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যখন OH যুক্ত হবে তখন অ্যালকোহল, এর ধর্ম আলাদা হবে, ঠিক আছে, রাসায়নিক ধর্ম। যখন অ্যালডিহাইড হবে তখন এর রাসায়নিক ধর্ম আলাদা হবে, যখন অ্যাসিড হবে তখন এর রাসায়নিক ধর্ম আলাদা হবে। সেটাই এখানে বলেছে যে কার্যকরী মৌলগুলো কি করবে? জৈব যৌগের সাথে গঠনে উপস্থিত থাকবে এবং তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা এই সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করবে এই কার্যকরী মূলক। বুঝতে পারলে? চলো নেক্সট, এখানে দেখো কিছু কার্যকরী মূলক দেওয়া আছে, তোমরা এই পিডিএফটি সম্পূর্ণ দেখে নেবে। এখানে তোমাদের মধ্যে আমি বলেই দিলাম যে অ্যালডিহাইড, কিটোন আর অ্যালকোহল, আর কি বললাম তোমাদের, সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। এই কয়েকটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে তোমরা আরেকটা যেটা মনে রাখতে পারো সেটা হলো ইথার আর হলো এস্টার। এই দুটো তোমরা মনে রাখতে পারো, ইথার আর হলো এস্টার। তোমরা পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে এই চারটি সুন্দরভাবে একবার লিখে লিখে প্র্যাকটিস করে নেবে। বুঝতে পারলে? চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। অপশন হচ্ছে মিথেন, ইথেন, ইথিলিন নাকি অ্যাসিটিলিন। কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে আমরা ব্যবহার করে থাকি মিথেন, এটা সরাসরি মাথায় রাখবে। কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে ব্যবহার করা হয় মিথেন। ঠিক আছে, চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়। অপশন আছে মিথেন, ইথেন, ইথিলিন নাকি অ্যাসিটিলিন। যে সমস্ত প্রশ্নে আমাদের সরাসরি উত্তর হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রশ্নে আমরা সময় নষ্ট করব না। যে সমস্ত প্রশ্নগুলোতে আমাদের কনসেপ্ট রয়েছে সেখানে আমরা বোঝার জন্য কিন্তু সেখানে একটু সময় দেব। ঠিক আছে, আর আজকের ক্লাসটি আমি মনে করছি যে একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ক্লাসটি দেখবে। যারা যারা কিছুটা জানো তোমরা জৈব রসায়নের, আজকের ক্লাসটি দেখার পর এই জৈব রসায়ন তোমাদের ভালো লাগতে শুরু করবে। ঠিক আছে, তোমরা যদি এই ক্লাসের পরে জৈব রসায়ন বইটি, জৈব রসায়ন চ্যাপ্টারটি খুলে একবার পড়ো তাহলে দেখবে যে তুমি সব কিছু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে কমপ্লিট ভিডিওটি তোমরা দেখবে। এবারে বলো 9 নম্বর প্রশ্নের উত্তর কী হবে। কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়, এটা আমরা জীবন বিজ্ঞানেও পড়ে থাকি। অপশন দেওয়া আছে মিথেন, ইথেন, ইথিলিন নাকি অ্যাসিটিলিন। খুব ইজি কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, ইথিলিন আমরা ব্যবহার করে থাকি কাঁচা আম পাকাতে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য ব্যবহৃত হয়।
কার্বাইড বাতি এখানে ছবি দেওয়া আছে। এই কার্বাইড বাতির আলো, এই যে আলো দেখতে পাচ্ছ এখানে, এই আলো সৃষ্টির জন্য আমরা কোন গ্যাস ব্যবহার করে থাকি? অপশন হচ্ছে মিথেন, ইথেন, ইথিলিন নাকি অ্যাসিটিলিন। এটা রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার ডি। সরাসরি মাথায় রাখবে কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য আমরা অ্যাসিটিলিন ব্যবহার করে থাকি। এছাড়াও এই যে আমরা যে ঝালাই করি, ঠিক আছে, ঝালাইয়ের কাজে এই অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। বুঝতে পারলে? চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে লাল ব্রোমিন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে দ্রবণটির বর্ণ হবে। অপশন আছে লাল, নীল, বর্ণহীন নাকি বেগুনি। ধরো এখানে একটা আমাদের কন্টেনার আছে, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে আমরা কি করলাম, লাল কালারের ব্রোমিন দ্রবণ নিলাম। লাল কালারের ব্রোমিন দ্রবণে আমাদের কী করতে হবে, অ্যাসিটিলিন গ্যাস চালনা করতে হবে। এবারে আমরা এই ব্রোমিন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস এখানে চালনা করে দিলাম। অ্যাসিটিলিনের সংকেত কি? CH ট্রিপল বন্ড CH, এটা হলো অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন গ্যাস আমরা যখন ব্রোমিন দ্রবণে চালনা করব তখন দেখো আমাদের কি হয়ে যাবে, এখান থেকে আমাদের এই যে দ্রবণটি রয়েছে এই দ্রবণটি হয়ে যাবে বর্ণহীন। ঠিক আছে, এই দ্রবণে তখন আমাদের মানে কোনো রং দেখা যাবে না। ঠিক আছে, এই দ্রবণে আমাদের যে লাল কালার ছিল সেটা আর দেখা যাবে না, এটা কি হয়ে যাবে, বর্ণহীন, কালারলেস। COLOUR, কালারলেস। বুঝতে পারলে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, বর্ণহীন। এই যে টেস্ট, ঠিক আছে, এটা একটা টেস্ট, এই টেস্টটাকে আমরা বলি টেস্ট ফর আনস্যাচুরেশন। বুঝতে পারলে? চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে ইথিলিনের পলিমারকে বলা হয়। এবারে এখানে আমরা পলিমার কি সেটা আগে শুনে নিই। পলিমার অনেকগুলি ছোট ছোট অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট দীর্ঘ যে শৃঙ্খল সৃষ্টি হবে, ঠিক আছে, শৃঙ্খল সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো, পলিমার। মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকবে এবং এগুলো রাসায়নিক পদ্ধতিতে কী হবে, যুক্ত হয়ে যে বৃহৎ আকার একটা শৃঙ্খল তৈরি করবে, এই শৃঙ্খলকেই আমরা পলিমার বলবো। বুঝতে পারলে? এবারে ইথিলিনের পলিমার মানে অনেকগুলো ইথিলিন, ধরো এগুলো সবগুলো ইথিলিন, ঠিক আছে, এই সবগুলো ইথিলিন, এই অনেকগুলো ইথিলিন যখন একসাথে যুক্ত হবে তখন তাকে আমরা কি বলবো? অপশন রয়েছে পলিথিন, টেফলন, পিভিসি নাকি ইথাইল অ্যালকোহল। এখানে দেখো এই যে এটা ইথিলিনের স্ট্রাকচার দেওয়া আছে, এটা ইথিলিনের স্ট্রাকচার, এখানে এন যে দেওয়া আছে মানে এন টাইমস আমরা অ্যাড করলাম। দেখো এখানে দুই সাইডেই চেন দেওয়া আছে, দুই সাইডেই অ্যাড করে একটা বৃহদাকার শৃঙ্খল তৈরি করলাম, এটাকে আমরা কি বলবো? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পলিথিন। মানে অনেকগুলোকে আমরা পলি হিসেবে ইউজ করি, এই অনেকগুলো ইথিলিন যখন একসাথে যুক্ত হবে তখন আমরা তাকে কি বলবো, পলিথিন। বুঝতে পারলে? আর পলিথিনের দেখো এরকম সংকেত আমরা লিখে থাকি, পলিথিন নিচে লিখে দেওয়া আছে পলিথিন। এবারে টেফলন একইভাবে তৈরি হয়। পিভিসির ফুল ফর্ম আমি তোমাদের বলে রাখি, পিভিসির ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট, এটা হলো পলিভিনাইল ক্লোরাইড। কি? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়? অপশন আছে প্রাকৃতিক রবার, সেলুলোজ, টেফলন নাকি প্রোটিন। প্রথমেই বলেছে প্রাকৃতিক পলিমার নয়, আর এখানে অপশন এতে প্রাকৃতিক রবার দেওয়া আছে, তাহলে এটা কি অবশ্যই প্রাকৃতিক পলিমার হবে, তাহলে এটা আমাদের আনসার হচ্ছে না। তারপর সেলুলোজ কি উদ্ভিদে পাওয়া যায়, তাহলে উদ্ভিদ কি প্রকৃতির দান, এটাও আমাদের আনসার হচ্ছে না। প্রোটিন কি কৃত্রিম উপায়ে তৈরি করা যায়, কিন্তু প্রোটিন কি অ্যাকচুয়ালি তো প্রাকৃতিক, আমাদের দেহে যে সমস্ত প্রোটিন রয়েছে সেগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে, তাহলে এটাও আমাদের আনসার হবে না। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, টেফলন কি আমরা কৃত্রিমভাবে তৈরি করে থাকি, গবেষণাগারে তৈরি করে থাকি। প্রোটিন কিভাবে পলিমার হয় এটা যদি তোমরা জানতে চাও আমি তোমাদের একটু বলে রাখি। অ্যামাইনো অ্যাসিড আমরা পড়েছি, অ্যামিনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলি অনেকগুলো যদি পরপর যুক্ত হয়ে একটা চেন তৈরি করে তাহলে আমরা তাকে পেপটাইড চেইন বলি, এই পেপটাইড চেইনটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন। বুঝতে পারলে? তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হবে, যুক্ত হয়ে কী তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, এটাকে আমরা বলবো প্রোটিন। আর এগুলো সবগুলো কি অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলছে পিভিসি এর মনোমার হলো। পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড। এই পলিভিনাইল ক্লোরাইডের মনোমার কি, মানে অনেকগুলো নিচের কোন যৌগ মিলে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড তৈরি করে? তোমরা যদি আগের কোশ্চেনটি খুব মনোযোগ সহকারে শুনেছো তাহলে এটার উত্তর তোমরা সহজেই করতে পারবে, আশা করছি। আমি দিয়েছো তোমরা সকলেই উত্তর, বলে দিচ্ছি আনসার। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, ভিনাইল ক্লোরাইড। আমি কি বললাম যে অনেকগুলো অণু মিলে যখন কোনো একটা বৃহদাকার শৃঙ্খল তৈরি করবে তাকে আমরা তার সামনে কি জুড়ে দেবো, পলি জুড়ে দেবো। এবারে দেখো পিভিসির ফুল ফর্ম অনুযায়ী পলিভিনাইল ক্লোরাইড। এবারে এই যে ভিনাইল ক্লোরাইডগুলি অনেকগুলো যখন একসাথে যুক্ত হয়ে 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 একটা বৃহদাকার শৃঙ্খল তৈরি করবে তখন আমরা তাকে কি বলবো, পলিভিনাইল ক্লোরাইড। মানে অনেকগুলো মানে পলি,
অনেকগুলো ভিনাইল ক্লোরাইড যুক্ত হয়ে তৈরি করবে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে আমাদের রাইট আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এখানে বলে দেওয়া আছে টেফলনের মনোমার হলো টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে টেফলন কি? পলিমার। আর অনেকগুলো টেট্রাফ্লুরোইথিলিন যুক্ত হয়ে টেফলন তৈরি করে। এখানে টেট্রাফ্লুরোইথিলিনের সংকেত দেওয়া আছে, তোমরা দেখে নাও স্ট্রাকচারটা। C2F4 এটা হলো টেট্রাফ্লুরোইথিলিন। টেট্রা আমরা চারের জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে, চারের জন্য ব্যবহার করে থাকি। ফ্লুরো ইথিলিন, ফ্লুরো হলো এই যে এফ, আর হলো ইথিলিন, মিথ ইথিলিন, ইন যেহেতু আছে এটা হলো অ্যালকিন, তাই আমাদের এখানে কি হবে? দুটো কার্বন হবে আর তাদের মাঝখানে ডবল বন্ড হবে। তাহলে টেট্রার জন্য 4, ফ্লুরিনের জন্য এফ, আর ইথিলিনের জন্য কি হবে? সি ডবল বন্ড সি। তাহলে এটাকে যখন আমরা লিখবো তখন সেটা গিয়ে দাঁড়াবে এরকম দেখতে। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন। বলেছে গামবুট বা বর্ষাতি প্রস্তুত করতে ব্যবহৃত হয়। গামবুট এই যে দেখেছ, আর বর্ষাতি অ্যাকচুয়ালি কি? বর্ষাতি হলো রেইনকোট। রেইনকোটকে আমরা বাংলায় বর্ষাতি বলি। এই গামবুট বা বর্ষাতি প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি? অপশন দেওয়া আছে মিথেন, পিভিসি, টেফলন নাকি স্টার্চ। এটাও খুব ইজি, সরাসরি বলে দিচ্ছি উত্তর। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, পিভিসি। তাহলে গামবুট আর বর্ষাতি প্রস্তুত করতে আমরা পিভিসি অথবা পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করে থাকি। এটা এক ধরনের পলিমার। ঠিক আছে, নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলেছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো। সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ মানে মাঝখানে ট্রিপল বন্ড থাকবে। কাদের মাঝখানে ট্রিপল বন্ড রয়েছে? এই সমস্ত স্ট্রাকচার আমি তোমাদের রেখে দিয়েছি, মনে আছে তোমাদের? C2H4 এ কি আসবে? মাঝখানে ডবল বন্ড আসবে, সি ডবল বন্ড সি। তারপর এখানে তো শুধু একটাই মাত্র কার্বন রয়েছে, ত্রিবন্ধন কীভাবে হবে? ত্রিবন্ধন থাকলে আমাদের দুই পাশেই কার্বন থাকতে হবে। এখানে দেখো C2H2 দেওয়া আছে, আর এখানে C2H6। C2H6 এর ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি যে সি বন্ড সি হবে, সমযোজী এক বন্ধন। C2H4 এর ক্ষেত্রে সমযোজী দ্বিবন্ধন, আর C2H2 এর ক্ষেত্রে সমযোজী ত্রিবন্ধন হবে। এবারে বলো তো যে যদি তিনটি বন্ড হয়, সমযোজী ত্রিবন্ধন হয়, তাহলে শুধুমাত্র একটা করে হাইড্রোজেন কেন একটা কার্বনের সাথে যুক্ত হয়? কারণ আমরা এই যে জানি যে কার্বন ক্যাটেনেশন প্রপার্টি দেখায়, মানে সে অনেকগুলো বন্ধন তৈরি করতে পারে। এবারে কার্বনের যোজ্যতা আমরা কত জানি? কার্বনের যোজ্যতা আমরা জানি 4। এবারে দেখো এখানে 1 2 3, এই হলো 4। কার্বনের বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। এই 4টি ইলেকট্রন থাকার জন্যই সে 4টা বন্ড তৈরি করতে পারে। তাই দেখো CH4 এ কী হবে? 1 2 3 4, 4টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেনের ইলেকট্রন যুক্ত হবে, এই ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেন ইলেকট্রন যুক্ত হবে, এটার সাথে একটা যুক্ত হবে। এবারে দেখো কি হচ্ছে, এখানে 1 2 1 2 1 2 1 2, টোটাল 8টি ইলেকট্রন আছে। এখানে কার্বনের অক্টেট কমপ্লিট হচ্ছে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো কি ডাবলেট কমপ্লিট হচ্ছে। হাইড্রোজেনের ক্ষেত্রে ডাবলেট কমপ্লিট করতে হবে, আর কার্বনের ক্ষেত্রে অক্টেট। তাহলে এবারে এই যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এরা নিজেদের মধ্যে কি করলো? নিজেরা স্টেবল হয়ে গেল। কেউ অক্টেট কমপ্লিট করলো আর কেউ ডাবলেট কমপ্লিট করলো। বুঝতে পারলে? এই জন্যই কার্বনের যেহেতু 4টি বন্ড তৈরি করতে পারবে, তাই যখন মাঝখানে ত্রিবন্ধন চলে আসবে তখন কিন্তু শুধুমাত্র সে একটা হাইড্রোজেনের সাথেই যুক্ত হতে পারে। এবার এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, এই স্ট্রাকচারে দ্বিবন্ধন আছে, তাই এখানে এর দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। এখানে দেখো 1 2, এই যে এখানে একটা দুইটা ইলেকট্রন, এই যে 3, এই যে 4। বুঝতে পারলে? এই কার্বনের ক্ষেত্রেও সেম একই, তোমরা গুণে দেখবে। বোঝা গেল? যতটুকু বোঝালাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এক্সামের আর কিছুদিন রয়েছে, এখন কিন্তু ঘাবড়ালে একদম চলবে না। যেখানে যা ডাউট আসে তোমাদের সেই ডাউট তৎক্ষণাৎ সলভ করে নিতে হবে, আর যার জন্য আমরা আছি তোমাদের পাশে। তোমরা তোমাদের ডাউটগুলো শুধু বলবে, সেই সমস্ত কিছু সলভ করে দেওয়া হবে। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। বলছে প্রতিটি জৈব যৌগের মূল উপাদান কার্বন প্রমাণ করেন। প্রতিটি জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। এই তত্ত্বটি কে প্রথম প্রমাণ করেন? অপশন আছে ভোলার, কোলবে, বার্থেলেট নাকি ল্যাভয়েসিয়ার। এটা সরাসরি মাথায় রাখবে, রাইট আনসার হয়ে যাবে ল্যাভয়েসিয়ার। ঠিক আছে, প্রতিটি জৈব যৌগের মূল উপাদান কার্বন, এটা প্রমাণ করেন ল্যাভয়েসিয়ার। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন। বলেছে কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে। কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন আছে? মানে আমরা যদি কার্বনের যোজ্যতা জানি তাহলে এই কার্বনের বাইরে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা জানতে পারবো, অথবা কার্বনের সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সেটা যদি আমরা জানি তাহলে আমরা কার্বনের যোজ্যতা জানতে পারবো। এখানে অপশন আছে 6টি, 4টি, 8টি আর 2টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 4টি। কার্বনের যদি তোমরা স্ট্রাকচার দেখো তাহলে কি হবে? কার্বন সবার প্রথমে তোমরা গোনো, হাতে গুনলে কত নাম্বারে আসবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কত নাম্বারে আসছে কার্বন?
6 নম্বরে আসছে, তাই আমরা C6 এভাবে লিখি, মানে এভাবে যদি আমরা কার্বন লিখি তাহলে C12 6 এভাবে লিখি। তো 6 কি, তার পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। এবার এই কার্বনের যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার তৈরি করবো তখন কীভাবে তৈরি করতে হবে, এটা হলো নিউক্লিয়াস, তার বাইরে একটা কক্ষপথ, তার বাইরে আরেকটা কক্ষপথ দাও। এবার এই যে 6 এর মধ্যে প্রথম কক্ষপথে কে কক্ষপথে কটি যায়, দুটি, এটা আমরা পড়েছি পরমাণু চ্যাপ্টারে। এখানে একটা কক্ষপথ হবে, ইলেকট্রনগুলো আমি অন্য কালার দিয়ে করে দিচ্ছি। এই হলো একটা ইলেকট্রন, এই হলো একটা ইলেকট্রন, এটা কে কক্ষপথ, লিখে দিলাম কে। তারপরে আসে এল কক্ষপথ। এবারে 6-এর থেকে বাকি থাকলো কত, 2 গেল, তারপর হলো 4, 6 = 2 + 4 লিখতে পারি, তাহলে দুটো গেল, তারপরে 4টা থাকলো, তাহলে এখানে 1 2 3 4। তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষপথ কি, কে এল কক্ষপথ, কার্বনের সর্ববহিস্থ কক্ষপথ, এখানে কয়টি ইলেকট্রন রয়েছে, 4টি ইলেকট্রন রয়েছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4। এই সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সে ততগুলোই বন্ড তৈরি করতে পারে, আর কোনো মৌল যতগুলো বন্ধন তৈরি করতে পারে সেটাই হয়ে যায় তার কি, যোজ্যতা। বুঝতে পারলে? চলো নেক্সট। দেখো এখানে ছবি দেওয়া আছে, তোমরা পিডিএফটি ডাউনলোড করলে এই ছবিটি সুন্দরভাবে দেখতে পারবে, দেখে নেবে তোমরা যে এই দেখো, এটা হলো কে কক্ষপথ আর এটা হলো এল কক্ষপথ। কে কক্ষপথে দুটো ইলেকট্রন আছে আর এল কক্ষপথে আছে 4টি ইলেকট্রন, আর এটা হলো কার্বন পরমাণুর নিউক্লিয়াস। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে অ্যালকেনের সাধারণ সংকেত হলো, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অপশন দেওয়া আছে CnH2n, CnH2n+1, CnH2n+2, CnH2n+3। এবারে হাইড্রোকার্বন রয়েছে, হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন রয়েছে, অ্যালকাইন রয়েছে, অ্যালকিন রয়েছে। অ্যালকেনের সাধারণ সংকেত কি? আমরা এই যে CH4 বললাম, মিথেন, ঠিক আছে, মিথেন এক ধরনের অ্যালকেন। তারপর আমরা পড়লাম যে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হলো এক ধরনের অ্যালকাইন। তারপরে ইথিন যে পড়ি, ইথিন হলো এক ধরনের অ্যালকিন, বা ইথিলিন যে পড়লাম সেটা হলো এক ধরনের অ্যালকিন। এবার এদের সাধারণ সংকেত কি? আমাদের তো আর সমস্ত কিছু সংকেত এইভাবে মনে রাখা সম্ভব নয়, আমরা কিভাবে বের করব এদের ফর্মুলাগুলো কিভাবে আমরা বের করব, সেটার জন্য আমাদের তাদের সাধারণ সংকেত মনে রাখতে হবে। এখানে অ্যালকেনের সাধারণ সংকেত হয়ে যাবে অপশন নাম্বার সি, CnH2n+2। তোমরা যে কোনো যৌগের নাম বলো, তার নাম, তার সংকেত এই ফর্মুলা দিয়ে আরামসে বেরিয়ে আসবে। যেমন আমি ধরো তোমাদের বলছি প্রোপেনের কথা, প্রোপেন, 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 মিথ ইথ প্রোপ, প্রোপেনে কয়টি কার্বন থাকবে, 3টি থাকবে। এবারে CnH2n+2তে এখানে এই যে CN যে আছে, এই এনটা হলো কটি কার্বন রয়েছে সেই যৌগটিতে, সেটা আমাদের বের করতে হবে। ওই জৈব যৌগে কতগুলি কার্বন রয়েছে, এটা হলো এন। এবারে যেহেতু আমরা প্রোপেনের আমাদের সংকেত বের করতে হবে, তাই আমাদের প্রোপেনে 3টি কার্বন আছে, এটা আমরা জানি। এবারে এখানে লেখো C3H2n, H2n মানে 3 × 6 আর 2 8, তাহলে H8 হয়ে যাবে। এটা হলো প্রোপেনের সংকেত। কীরকম হবে, সি বন্ড সি বন্ড সি, 1 2 3 4 5 6 7 8, এটা হলো আমাদের প্রোপেনের স্ট্রাকচার, আর এটা হলো প্রোপেনের ফর্মুলা। ঠিক একইভাবে তোমাদের আমি এক্সট্রা স্লাইডে দেখাচ্ছি। দেখো এখানে আমরা দেখব কি, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কি হবে, অ্যালকিনের ক্ষেত্রে হয়ে যায় আমাদের সংকেতটা CnH2n। যেমন আমি তোমাদের ইথিলিন বললাম বা ইথিন, ইথিনের ক্ষেত্রে কি হবে, মিথ ইথ, আমাদের n = এখানে হয়ে যাবে 2, তাহলে CN C2 2 দোকান H, আর এখানে 2 দোকানে কত হয়ে যাবে, 4 H4। তাহলে আমরা ইথিলিন বা ইথেনের সংকেত কি পড়লাম, C2H4, যেটা দেখতে হয় এরকম, এটাই বললাম তো। তাহলে এটা হলো ইথেনের, ইথিন, ঠিক আছে, ইথ ইন, অ্যালকিন ইথ ইন, শেষে কি আসবে, ইন। অ্যালকেনের ক্ষেত্রে মিথ এন অ্যালকেন। বুঝতে পারলে? এবারে আরেকটা বাকি থাকলো যেটা আমাদের, সেটা হলো অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, অ্যালকাইনের ক্ষেত্রে হয় CnH2n-2, 1 নয়, -2। ধরো আমি তোমাদের বললাম প্রোপাইন, কি হচ্ছে, প্রোপাইন বা ইথাইন, ধরো প্রোপাইন দিয়েই করাচ্ছি, মিথ ইথ প্রোপ, প্রোপে 3টা কার্বন থাকবে। এবার এখানে লেখো C3H2n মানে 3 × 6, তার থেকে 2 বাদ গেলে 4, C3H4, এটা হবে কি, প্রোপাইন, এটা প্রোপাইন। প্রোপাইন হলো এক ধরনের অ্যালকাইন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের স্ট্রাকচারটা কীরকম হবে দেখো দেখতে, সি বন্ড সি, ট্রিপল বন্ড সি। এবারে এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকবে, আর এই কার্বনের মাঝের কার্বনটা দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, 4টি, 1 2 3 4, 4টি কমপ্লিট হয়ে গিয়েছে, 4টি বন্ধন, এটার আর কোনো H থাকবে না। আর এখানে একটা হয়ে গিয়েছে, এই কার্বনে একটা হয়ে গিয়েছে, আমাদের এখানে 3টে হাইড্রোজেন আরও যুক্ত করতে পারবো। তাহলে এখানে দেখো 1 2 3টে কার্বন, আর তার সাথে 1 2 3 4টা হাইড্রোজেন, এটা হলো প্রোপাইনের সংকেত। বুঝতে পারলে এতটুকু তোমরা? খুব ইজি তোমাদের, এটা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস সিরিজ, এখানে তোমাদের তবুও আমি তোমাদের কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি
যাতে তোমাদের যাদের যাদের একটু মনে আছে তোমরা একটু একটু করে বুঝেছো, যাতে তাদের এখানে এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারলে? চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে ইথেন থেকে পাওয়া যায় আসলে হচ্ছে মিথাইলমূলক, ইথাইলমূলক, প্রোপাইলমূলক নাকি অ্যালকাইলমূলক। এটা নাম থেকেই মনে আসছে, বোঝা যাচ্ছে আনসারটি কী হবে। ইথেন থেকে পাওয়া যাবে, অপশান হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, রাইট আনসার ইথাইলমূলক। ইথেন থেকে পাওয়া যাবে ইথাইলমূলক। বুঝতে পারলে? দেখো আমরা 20টি প্রশ্ন করে নিয়েছি, এতদূর পর্যন্ত তোমাদের কার সবগুলোই ঠিক হয়েছে, কাদের কাদের সবগুলোই ঠিক হয়েছে তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই কমেন্টে এখনই জানাও যে 20টির মধ্যে 20টি ঠিক হয়েছে। যাদের 20টি ঠিক হয়েছে খুব ভালো, তোমাদের এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু তোমাদের রিভিশনের দরকার এক্সাম পর্যন্ত। আর যাদের মাঝে মাঝে কিছু ভুল রয়েছে তাদেরকেও বলবো তোমাদেরও সময় রয়েছে, তোমরা ক্লাসটি কমপ্লিট দেখো, কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই আমাদের জানাও। আর এই ক্লাস শেষে তোমরা তোমাদের টেক্সট বুক হোক বা কোনো রেফারেন্স বুক হোক, সেখান থেকে তোমরা ওই টপিকগুলো, যে টপিকগুলো তোমার ভুল হয়েছে সেই সমস্ত টপিকগুলোকে একবার রিভিশন করে নাও। আর এতদূর পর্যন্ত এই সমস্ত কোশ্চেন করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দেবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই যে বেল আইকনটি রয়েছে এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ তোমাদের প্রতিদিন ক্লাস আসছে, কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্যই তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কার্বক্সিল শ্রেণীর কার্যকরী মূলক হলো। এটা তোমাদের আমি আগেই করে দিয়েছি, কোশ্চেন হয়নি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, আশা করছি সকলেই আনসার করতে পারবে। দেখো অপশনগুলো দেওয়া হচ্ছে সিএইচও, সিও, সিওএইচ নাকি ও। এখানে আমাদের রাইট আনসার অবশ্যই হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, সিওএইচ, কার্বক্সিল অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। মনে পড়ছে? কার্বক্সিল শ্রেণীর কার্যকরী মূলক হলো এই সিওএইচ, ঠিক আছে? এই কার্বক্সিল মূলক কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কার্বক্সিল আর অ্যালকোহল, ঠিক আছে, অ্যালডিহাইড, কিটোন, এই সবগুলোই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখবো, বলেছে নিচের কোন যৌগটি অ্যালকোহল শ্রেণীর নয়। এখানে আমাদের অপশনগুলো দেখে বলতে হবে কোনটি অ্যালকোহল নয়। অপশন দেওয়া আছে C2H5OH, C6H5OH, C3H7OH, C4H10O। এবারে দেখো এই কোশ্চেনটি যদি তোমাদের এক্সামে আসে তাহলে সবার প্রথমে সবাই যা চেক করবে যে অ্যালকোহল বলেছে শ্রেণীর নয়, অ্যালকোহলে আমরা OH গ্রুপ দেখে থাকি। এবারে সবার প্রথমে সবাই যা চেক করবে যে OH গ্রুপ কোথায় আছে আর কোথায় নেই। এখানে দেখো এ নাম্বার অপশানে OH গ্রুপ আছে, বি নাম্বারে আছে, সি নাম্বারে আছে, ডি নাম্বারে নেই। সবাই যেটা করবে সঠিক আনসার করে দেবে অপশন নাম্বার ডি, যে এটা কোনো অ্যালকোহল নয়, কিন্তু এটা একেবারেই ভুল। আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, C6H5OH। C6H5OH এর স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হবে এরকম দেখতে, এটাকে আমরা কি বলি বেনজিন রিং, তার মাথায় থাকবে OH, এই সম্পূর্ণটাকে আমরা বলবো ফিনল। এটাকে কি বলবো? ফিনল। ফিনল কিন্তু কোনো অ্যালকোহল শ্রেণী নয়, এটা নিজেই এক ধরনের শ্রেণী, ফেনল। আর এখানে C4H10O, তারপর C3H7OH, C2H5OH, এই সবগুলো কিন্তু কি, এই সবগুলো হলো অ্যালকোহল। এখানে দেখো নেক্সটে তোমাদের স্ট্রাকচার দেওয়া আছে, এখানে OH দেওয়া আছে, এটা অ্যালকোহল হয়ে যাবে, এটা অ্যালকোহল হয়ে যাবে, কিন্তু এই যে ফিনল এটা কিন্তু অ্যালকোহল নয়। বুঝতে পারলে? এটা আলাদাই এক ধরনের শ্রেণী। ফিনল এক ধরনের যেমন অ্যালকোহল এক ধরনের যেমন শ্রেণী, সেরকম ফিনল এক ধরনের শ্রেণী, এটা অ্যালকোহল নয়, ঠিক আছে? চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন, বলেছে নিচের কোন যৌগটি জৈব অ্যাসিড। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এই যে আমরা যে প্রিভিয়াস কোশ্চেনটি করলাম এই কোশ্চেনটি কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। এ ধরনের কোশ্চেন আসলে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে, আর যদি তোমাদের এটা শেখা থাকে, তোমরা যদি এক্সামে করতে পারো, তাহলে কিন্তু তাদের থেকে তোমরা স্বাভাবিকভাবেই একটু এগিয়ে থাকলে। দেখো 23 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন যৌগটি জৈব অ্যাসিড। অপশন আছে CH3NH2, CH3OCH3, CH3COCH3 নাকি C3H7COOH। এখানে বলেছে জৈব অ্যাসিড। অপশানগুলো ভালো মতো দেখো, এখানে অ্যাসিডের গ্রুপ শুধুমাত্র একটি রয়েছে, সেটা হলো অপশন নাম্বার ডিতে, সেটা হলো COOH গ্রুপ। এটাকে আমরা কি কার্বক্সিল গ্রুপ বললাম অথবা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে আমাদের যেহেতু জৈব অ্যাসিড বের করতে বলেছে, তাই আমরা শুধুমাত্র এই কার্যকরী মূলকটাকে দেখেই বুঝে গেলাম যে এটাই হয়ে যাবে আমাদের রাইট আনসার। এখানে দেখো কার্বন 3টি দেওয়া আছে, মিথ, ইথ, প্রোপ, তার সাথে COOH এটা দেওয়া আছে, আর এখানে সবাই সমযোজী এক বন্ধনে আবৃত বা যুক্ত। এখানে 1 2 3 4 5 6 7টা হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে এর নাম কি হয়ে যাবে এখান থেকে কাউন্টিং আমাদের করতে হবে। কাউন্টিংটা আমাদের এই যে কার্বক্সিল মূলক দেওয়া আছে এই মূলকগুলো থেকেই সাধারণত আমাদের করতে হয়, ফাংশনাল গ্রুপগুলো থেকেই আমাদের নামকরণ শুরু করতে হয়। 1 2 3 4, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে মিথ, ইথ, প্রোপ, বিউট, বিউটা
বিউটানোইক অ্যাসিড। এটা কি হয়ে যাবে নাম? বিউটানোইক অ্যাসিড। ঠিক আছে, নামকরণ হয়তো তোমাদের এক্সামে আসবে না, কারণ নামকরণ এটা কমপ্লিটলি ক্লাস 11-এ তোমাদের সুন্দরভাবে দেওয়া আছে। সেখানে তোমরা পড়েছো, যারা যারা ক্লাস 11-12 পাস করেছো সায়েন্সে, তোমরা সেখানেই এই নামকরণ IUPAC নামকরণ ছিল, ঠিক আছে, জিওসিতে, সেখানে তোমরা কমপ্লিট পড়েছো। এটা কিন্তু ক্লাস 9-10-এ সেভাবে ছিল না, আর কোশ্চেনও কিন্তু আসে না এখানে। ঠিক আছে, তবুও তোমাদের করে রাখতে হবে যদি চলে আসে, কারণ তোমরা অনেকেই বলো যে এএনএম জিএনএম এর মানে এক্সাম কিছুটা 11-12 লেভেলের হয়ে থাকে, তাই তোমাদের এগুলো কিন্তু তাহলে শিখে রাখতে হবে। চলো নেক্সট, এখানে দেখো 24 নম্বর প্রশ্ন বলেছে ফর্মিক অ্যাসিডের সংকেত হলো, নিচের কোনটি ফর্মিক অ্যাসিডের সংকেত? অপশন আছে CH3COOH, HCOOH, C2H5COOH, C3H7COOH। এখানে অ্যাসিড দেখে তোমরা শুধুমাত্র কার্যকরী মূলক দেখে কিন্তু আনসার বের করতে পারবে না, কারণ দেখো এখানেও COH দেওয়া আছে, এখানেও COH, এখানেও COH, এখানেও COH। তাই তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে যে ফর্মিক অ্যাসিডের সংকেত হয়ে যাবে HCOOH। ঠিক আছে, দেখো এখানে যখনই ফর্ম থাকবে, এই ফর্মিক অ্যাসিডের মধ্যে ফর্ম আছে, ফর্ম FORM, এই ফর্ম যখনই থাকবে সেখানে একটি মাত্র কার্বন থাকবে। এবারে যখন অ্যাসিড আসবে, ঠিক আছে, অ্যাসিড, তখন সেখানে হয়ে যাবে দুইটি, যেমন CH3COOH, এটার নাম হয়ে যায় অ্যাসিটিক অ্যাসিড। এখানে দেখো 1 2 দুটি কার্বন আছে, তাই এটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দুটি কার্বন থাকলে অ্যাসিড হয়ে যাবে, আর একটি কার্বন থাকলে ফর্ম হয়ে যাবে। তাই HCOH এর মধ্যে একটি যেহেতু কার্বন আছে, এটাকে আমরা বলবো ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, গুলিয়ে যাবে না কিন্তু। প্রথমে আমরা বললাম যে একটি কার্বন থাকলে আমরা মিথ বলবো, দুটি কার্বন থাকলে ইথ বলবো। এটা কিন্তু টোটালি আলাদা কনসেপ্ট, যে একটি যদি কার্বন থাকে তাহলে ফর্ম বলবো, দুটি থাকলে অ্যাসিড বলবো। এটা আর ওটা টোটালি আলাদা একটা কনসেপ্ট, আমি তোমাদের শুধু বোঝার জন্য বলে দিলাম। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন যৌগ দুটি পরস্পরের আইসোমার অথবা সমবায়ক, যেটা তোমাদের পড়ানো হলো। এই কোশ্চেনটি করার আগে আমরা সবার প্রথমে জানবো যে আইসোমার কি। দেখো নেক্সট স্লাইডে বলা আছে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগসমূহকে সমবয়বী যৌগ বলে। এই ঘটনাকে সমবয়বতা বা আইসোমারিজমও বলা হয়। তাহলে কি হবে? আণবিক সংকেত একই হবে, দুজন দেখতে একই রকম হবে, কিন্তু এদের আণবিক গঠন ভিতর থেকে যদি তুমি গঠন দেখো তাহলে আলাদা হবে, এবং এদের ধর্মগুলো আলাদা হবে। ধরো এটা এক যৌগ রয়েছে এ, বি একটা যৌগ রয়েছে, এদের বাইরে থেকে দেখতে একই রকম হবে, কিন্তু যদি ভিতরে যাও আণবিক এদের গঠন দেখো তাহলে আণবিক গঠন এদের আলাদা হয়ে যাবে, এবং এদের যে ধর্ম, ঠিক আছে, এদের যে বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্যও আলাদা আলাদা হবে। তাহলে আমরা এই ঘটনাকে কী বলবো? সমবয়বতা বলবো, আর সেই সমস্ত যৌগকে আমরা সমবয়বী যৌগ বলবো। ঠিক আছে, এবারে এই যে আইসোমারিজম বা সমবয়বতা, এটি 3 প্রকারের হয়। কি কি? গঠনমূলক সমবয়বতা হবে, কার্যকরী সমবয়বতা, আর হলো অবস্থান ঘটিত সমবয়বতা। গঠনগত সমবয়বতা হলো সেই সমস্ত সমবয়বতা যখন দুটি যৌগের মধ্যে আণবিক গঠনের পার্থক্যের জন্য সমবয়বতা সৃষ্টি হয় অথবা আইসোমারিজম সৃষ্টি হয়, তখন আমরা কি বলবো? গঠনমূলক সমবয়বতা। এবারে কার্যকরী সমবয়বতা হলো কার্যকরী গ্রুপের পার্থক্যের জন্য, আর অবস্থান ঘটিত হলো কী হবে? তোমার কার্যকরী গ্রুপ যে রয়েছে সেই কার্যকরী গ্রুপের বা কার্যকরী মূলকের অবস্থানের যে পার্থক্য, সেই পার্থক্যের উপর নির্ভর করে যে সমবয়বতা দেখা যাবে সেটাকে আমরা অবস্থান ঘটিত সমবয়বতা বলবো। এবারে আমাদের এই যে 25 নম্বর প্রশ্নে এখানে বলেছে যে নিচের কোন দুটি যৌগ পরস্পরের আইসোমার মানে সমবায়ক। অপশন আছে C2H5OH, CH3COOH, তারপর হলো C3H7OH, CH3COOH, তারপর CH3COCH3, CH3CH2OH, নাকি CH3CH2OH আর CH3OCH3। সবার প্রথমে আমাদের বাইরে থেকে দেখতে হবে ওটা বাইরে থেকে এক কি না। বাইরে থেকে এক নয়। এবারে ভিতর থেকে যদি তোমরা দেখতে যাও তাহলে তোমাদের দেখতে হবে যে প্রথমটাতে যতগুলো কার্বন হাইড্রোজেন আছে পরেরটাতে ঠিক ততগুলো কার্বন হাইড্রোজেন আছে কিনা। এবারে চেক করো, এখানে কার্বন 2টো আছে, হাইড্রোজেন আছে 5টি, অক্সিজেন 1টি, এখানে এই প্রথমটাতে অক্সিজেন আছে 2টি। তাহলে এটা কিন্তু একেবারেই হচ্ছে না, কারণ এটা একই না, আলাদা। দুজনেই কি আলাদা রকম দেখতে হচ্ছে। এখানে একটা অক্সিজেন রয়েছে আর এখানে 2টো অক্সিজেন। সেম এখানেও দেখো একটা অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, এটাও হবে না। এখানে দেখো এখানে কি হবে? CH3COCH3, এখানে 1 2 3টা কার্বন আছে, 3 3 6টা হাইড্রোজেন আছে। এখানে দেখো 1 2টা কার্বন আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। এবারে অপশন নাম্বার ডিতে দেখো CH3CH2OH, CH3 ও CH3, এখানে 2টো আমাদের কার্বন আছে অপশন নাম্বার ডিতে, এখানেও 2টো আমাদের কার্বন রয়েছে। এবারে এখানে হাইড্রোজেন রয়েছে 3 2 5 1 6, এখানে 3 3 6, আর অক্সিজেনও 1, এখানে অক্সিজেন 1। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, CH3CH2OH, CH3 ও CH3।
বুঝতে পারলে? তাহলে কীভাবে বের করতে হবে দেখো, আমরা সবার প্রথমে দেখলাম যে দুজনের মধ্যে সব মৌলগুলো সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলেই কেটে দাও, একেবারেই কেটে দাও। এভাবেই আমরা এ বি সি তিনটি অপশানে এলিমিনেট করে দিলাম, আমাদের রাইট আনসার হয়ে গেলো অপশান নাম্বার ডি। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে CH3 CH2 CH2 যৌগটির IUPAC নাম কি হবে? প্রোপেন, বিউটেন, প্রোপিন নাকি 2 প্রোপিন? সবার প্রথমে মাথায় রাখবে যদি কোনো কার্বক্সিল মূলক যদি থাকে তাহলে সেখান থেকে আমাদের নামকরণ করতে হবে, যেমন আমরা আগেরটাতে করলাম যে CH3 CH2 COOH এর ক্ষেত্রে আমরা COH থেকে নামকরণ শুরু করলাম। এখানে আমাদের ধ্যান রাখতে হবে যে ওই কার্বক্সিল গ্রুপের মধ্যে, কার্বক্সিল মূলকের মধ্যে কিন্তু আমাদের এই ডবল বন্ড, ট্রিপল বন্ড এগুলোও থাকে। যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে তার আগে যে কার্বনটি থাকবে সেখান থেকে আমাদের নামকরণ শুরু করতে হবে। তাই আমরা এই কার্বন থেকে নামকরণ শুরু করবো 1 2, এই হলো 3। এবারে পড়ো মিথ ইথ প্রোপ, কী হবে? প্রোপ। এবারে এটা মাথায় রাখবে যে এই যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড এটা কত নাম্বার কার্বনের পরে আসছে, সেটা হলো 1 নাম্বার কার্বনের পরে আসছে, ড্যাশ দিয়ে 1। আর এই ডবল বন্ডের জন্য আমরা ইন ব্যবহার করে থাকি, তাহলে এটা হয়ে যাবে প্রোপ 1 ইন, অথবা আমরা এটাকে সরাসরি বলতে পারি প্রোপিন। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। এবারে এখানেই যদি এটা থাকতো যে CH3 বন্ড CH ট্রিপল বন্ড CH, সরি এখানে এইচ হবে না, একটা এইচ কম হবে, এখানে শুধু আছে সি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি নাম হবে? আর এটা হলো সি, এই ক্ষেত্রে আমাদের কি নাম হবে? এই ক্ষেত্রে হয়ে যাবে দেখো, এখান থেকে আমাদের নামকরণ শুরু করতে হবে 1 2 3। মিথিত প্রোপ, প্রোপ লিখলে প্রোপ। এবারে 1, 1 নাম্বারের পরে ট্রিপল বন্ড রয়েছে 1, আর ট্রিপল বন্ডের জন্য আমরা লিখে থাকি আইন, YNE, বা এটাকে আমরা সরাসরি লিখতে পারি প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে, প্রোপাইন। বুঝতে পারলে? তাহলে প্রোপিন বা প্রোপ 1 ইন একই, অথবা প্রোপ 1 আইন অথবা প্রোপাইন একই জিনিস। কীভাবে নামকরণ করতে হয় এটাও তোমরা শিখে নিলে ছোট্ট করে। এই ধরনের কোশ্চেন আসলে তোমরা আশা করছি সকলেই আনসার করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমাদের 27 নম্বর প্রশ্ন কি বলেছে। বলছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। বিষাক্ত মাস্টার্ড গ্যাস, এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ হলুদ হলুদ হয়ে গিয়েছে পরিবেশ, এখানে কি ছড়িয়ে পড়েছে? মাস্টার্ড গ্যাস। এই বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? অপশন আছে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন নাকি টেফলন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইথিলিন। ঠিক আছে, ইথিলিন আমরা ফল পাকাতেও ব্যবহার করি। আর বিষাক্ত মাস্টার্ড গ্যাস, ঠিক আছে, যে গ্যাস ছড়ালে আমরা আমাদের শ্বাস নেওয়া যাবে না কারণ বিষাক্ত গ্যাস, এই বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেও কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবে, এগুলো সরাসরি তোমাদের মনে রাখার মতো প্রশ্ন, মানে কোশ্চেন পড়ার সাথে সাথেই যাতে আনসার বেরিয়ে আসে এভাবেই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখবো 28 নম্বর প্রশ্ন বলেছে ক্লোরোফর্মের সংকেত হলো। ক্লোরোফর্ম এটা তোমরা সকলেই চেনো, আমরা এই যে পুরোনো ফিল্মগুলো দেখেছি, পুরোনো ফিল্মগুলোতে অমনি গাড়ি থেকে ভিলেন নেমে আসে, হঠাৎ করে দরজা খুলে নেমে আসবে, আর তারপর একটা রুমাল কি করবে, হিরোইনের মুখে চাপা দিয়ে ধরে তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেবে। এই যে রুমালটা হিরোইনের মুখের মধ্যে যে চাপা দিল, এই রুমালের মধ্যে কি থাকবে? ক্লোরোফর্ম থাকবে। এই ক্লোরোফর্ম যখনই আমাদের শ্বাসের মাধ্যমে ভেতরে চলে যাবে তখন আমাদের কি হয়ে যাবে? তখন আমরা কি হয়ে যাব? অজ্ঞান হয়ে যাব। ঠিক আছে, এই ক্লোরোফর্ম ইউজ করতো ভিলেনরা কিসের জন্য? হিরোইনকে কিডন্যাপ করার জন্য। বুঝতে পারলে? এই ক্লোরোফর্মের সংকেত কি? অপশন আছে CH3Cl, CH2Cl2, CaCl3 নাকি CCl4। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, CHCl3। এটা আমাদের সকলেরই জানা উচিত, আমরা সকলেই দেখেছি এই সমস্ত ঘটনাগুলো ফিল্মে কোনো না কোনো দিন, সকলেই দেখেছি। তাহলে আজকে তোমরা এই ক্লোরোফর্মের সংকেতও জেনে নিলে কি, CHCl3। এখানে দেখো এই যে ছবিতেও দেওয়া আছে যে কাউকে অজ্ঞান করানোর জন্য এই যে রুমালের মধ্যে কী করলো, ক্লোরোফর্ম নিয়ে তার নাকে দিয়ে দিল, আর সে যখনই সেই রুমালটি শুংলো তো সে হয়ে গেল অজ্ঞান। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন বলছে মিথেনের গঠনগত সংকেত। এই যে আমরা মিথেন যে CH4 রয়েছে, CH4 অ্যাকচুয়ালি আমাদের কি জিজ্ঞেস করেছে? এখানে আকৃতি জিজ্ঞেস করেছে। অপশান দেওয়া আছে সমতলীয়, সরলরৈখিক, চতুস্তলকীয় নাকি শঙ্কু। আমরা এঁকেছিলাম CH4 এর স্ট্রাকচার এরকম, এখানে H, এখানে H, এখানে H, এখানে H। এই যে স্ট্রাকচারটি এটা কি ধরনের? সমতলীয়, সরলরৈখিক, চতুস্তলকীয় নাকি শঙ্কু। আমি তোমাদের বলে দিয়েছি এটা হলো টেট্রাহেড্রাল এক ধরনের স্ট্রাকচার, টেট্রাহেড্রাল, আর এটাকে আমরা বাংলায় বলি চতুস্তলকীয়। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। তাহলে মিথেনের গঠনগত সংকেত হলো চতুস্তলকীয়, ঠিক আছে, বা টেট্রাহেড্রাল। নেক্সট 30 নম্বর প্রশ্ন, আমাদের আর একটি প্রশ্ন রয়েছে। 30 নম্বর প্রশ্নে দেখো বলেছে নিচের কোনটি জৈব ভঙ্গুর পলিমার? জৈব হবে আর ভঙ্গুর মানে ভেঙে যাবে। অপশন আছে নাইলন, প্রোটিন, টেফলন নাকি পলিথিন। অপশনগুলো যদি তোমরা দেখো আনসার করতে পারবে। পলিথিন, প্লাস্টিক মাটির নিচে যতদিন পড়ে থাকুক না কেন সে কিন্তু ভঙ্গুর হবে না, কাটা। টেফলন, টেফলনও সেম অভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে।
নাইলন এটাও কিন্তু অভঙ্গুর হয়ে থাকে। কিন্তু এক টুকরো মাংস তুমি মাটিতে রেখে দাও, তার পরের দিন সেটা কি হয়ে যাবে, যদি কোনো পোকামাকড় সেখানে না আসে, তার কিছুদিন পরে সেটা কি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, অর্থাৎ সেটা ভেঙে যাবে, জৈব ভঙ্গুর। ঠিক আছে, প্রোটিন এক ধরনের জৈব ভঙ্গুর পলিমার। কারণ প্রোটিন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড সারি 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 হয়ে পেপটাইড শৃঙ্খলের মাধ্যমে যুক্ত হয়ে একটি বৃহদাকার শৃঙ্খল তৈরি করবে, যাকে আমরা প্রোটিন বলে থাকি। প্রোটিন হলো এক ধরনের পলিমার, আর যা জৈব ভঙ্গুর প্রকৃতির। ঠিক আছে, আর এই নাইলন, টেফলন, পলিথিন এই সবগুলোই হলো জৈব অভঙ্গুর পলিথিন। এবারে এখানে দেখো প্রাকৃতিক পলিমার আর সংশ্লেষিত পলিমার দেওয়া আছে। প্রাকৃতিক মানে প্রকৃতিতে কোন সমস্ত পলিমার পাওয়া যায়, যেমন বলা আছে সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, এই সমস্ত কিছু হলো প্রাকৃতিক পলিমার। আর এই যে সংশ্লেষিত পলিমার রয়েছে, মানে এগুলো আমরা তৈরি করি নিজেরাই, যেমন নাইলন তৈরি করি, টেরিলন, টেফলন, পিভিসি, এই সমস্ত কিছু হলো সংশ্লেষিত পলিমার। এগুলো তৈরি করা হয় ল্যাবরেটরিতে। বুঝতে পারলে? চলো নেক্সট, আজকে আমাদের লাস্ট প্রশ্ন বলেছে ডিনোচার্ট স্পিরিটের আর এক নাম কি? ডিনোচার্ট স্পিরিটের আর এক নাম কি, বা ডিনোচার্ট স্পিরিটকে আমরা অপর কি নামে জানি? অপশন আছে ইথার, ইথাইল অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, নাকি মেথিলেটেড স্পিরিট। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, এবছর আসতে পারে কোশ্চেনটি। ডিনোচার্ট স্পিরিটের আর এক নাম হলো মেথিলেটেড স্পিরিট। তোমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এবারে এই মেথিলেটেড স্পিরিট, ঠিক আছে, ডিনোচার্ট, রেকটিফাইড, এই সমস্ত কিছু দেখো এখানে লিখে দেওয়া আছে। বলা আছে 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলা হবে। তাহলে ইথাইল অ্যালকোহল, তার মধ্যে থাকবে 95.6%, আর 4.4% থাকবে জল, এটাকে আমরা কি বলবো, রেকটিফাইড স্পিরিট। এবারে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনোচার্ট স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলা হয়। মিথাইল অ্যালকোহল থাকবে আর তার সাথে থাকবে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সাথে যদি জল থাকে তাকে আমরা কি বলি, রেকটিফাইড স্পিরিট। আর মিথাইল অ্যালকোহলের সাথে যদি ইথাইল অ্যালকোহল থাকে, অথবা ইথাইল অ্যালকোহলের সাথে যদি মিথাইল অ্যালকোহল থাকে, তাহলে তাকে আমরা বলবো ডিনোচার্ট স্পিরিট অথবা মেথিলেটেড স্পিরিট। এতে 90% ইথাইল থাকবে আর 10% মিথাইল অ্যালকোহল থাকবে। তাহলে বেশি পরিমাণ থাকবে ইথাইল অ্যালকোহল আর কম পরিমাণ থাকবে মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল হলো এই যে বাজারে যে সমস্ত মাদক দ্রব্য পাওয়া যায়, মদ, ঠিক আছে, এই সমস্ত অ্যাকচুয়ালি এই ইথাইল অ্যালকোহল হলো মদ। আর মিথাইল অ্যালকোহল এটাও এক ধরনের অ্যালকোহল, কিন্তু এটা আমাদের পানের অযোগ্য। এটা যদি পান করা হয়, এটা এক ধরনের বিষ, এতে কিন্তু যে ব্যক্তি পান করবে তার মৃত্যুর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কিন্তু ইথাইল অ্যালকোহলে কিন্তু তা হয় না। ইথাইল অ্যালকোহল মানুষ পানের জন্য ব্যবহার করে থাকে, যা একেবারেই খারাপ। তোমাদের পড়িয়েছিলাম যে অ্যালকোহলের জন্য কি হয়ে থাকে, লিভার সিরোসিস, লিভার খারাপ হয়ে যায়, এটা তোমাদের পড়িয়েছি একটা ক্লাসে। ঠিক আছে, এই সমস্ত কিছু খারাপ জিনিস, ইথাইল অ্যালকোহল বলো, মিথাইল অ্যালকোহল বলো। কিন্তু ইথাইল অ্যালকোহলে লোক সাথ সাথ মারা যাবে না, সে কিছুদিন যদি ব্যবহার করতে থাকে, দীর্ঘদিন নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে শেষে কি হবে, সে লিভার সিরোসিসে মারা যাবে। কিন্তু ইথাইল অ্যালকোহল যদি সে পান করে, তাহলে সে কিছুক্ষণের মধ্যে অথবা একদিনের মধ্যেই হয়তোবা শরীর খারাপ হয়ে মারা যেতে পারে, যদি বেশি পরিমাণ পান করে থাকে। বুঝতে পারলে? তাহলে রেকটিফাইড স্পিরিট এবং মেথিলেটেড স্পিরিট এটা আমরা জেনে নিলাম। আমাদের আজকের এই 31টি প্রশ্নই ছিল, খুব ইম্পর্টেন্ট 31টি প্রশ্ন। আশা করছি তোমরা এই 31টি প্রশ্নের মধ্যে অধিকাংশ প্রশ্নই সঠিক করতে পেরেছো। যারা পারোনি, তোমাদের আমি আগেই বললাম যে কোন কোন জায়গায় তোমাদের ভুল হয়েছে সেগুলোকে মার্ক করো, সেগুলোকে তোমরা আবার টেক্সট বুক থেকে অথবা রেফারেন্স বুক থেকে পড়ো। এবারে ক্লাস তোমরা কমপ্লিট দেখে নিলে, এবারে তোমাদের যে ছোট্ট কাজটি করতে হবে সেটা হলো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে যাও, সেখানে জয়েন করো। আর এই পিডিএফটি তোমরা সেখানেই পাবে। পিডিএফটি ডাউনলোড করার পর কমপ্লিট পিডিএফটি একবার পড়ে নেবে। এই 31টি প্রশ্ন সাথে যা যা এক্সট্রা টপিক দেওয়া ছিল সেই সমস্ত কিছু তোমরা পড়ে নেবে। যদি কোনো রকম ডাউট আসে তাহলে তোমরা অবশ্যই জানাবে। আমি বারবার করে বলছি, এক্সামের আগে যতদিন বাকি রয়েছে সেই সমস্ত দিনগুলোকে তোমরা সঠিকভাবে ব্যবহার করো। তোমাদের কোনো ডাউট থাকলে এখনই তোমরা সেগুলো সলভ করো, কারণ যদি এক্সামের সময়ও তোমার এই ডাউটগুলো থাকে আর এখান থেকেই যদি কোশ্চেন আসে, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর করতে পারবে না, তাতে কিন্তু তোমারই লস। কারণ তুমি যদি ডাউট জিজ্ঞেস করো, তোমার ডাউট সলভ করে দেওয়া হবে, এটা আমাদের কর্তব্য। তুমি যদি ডাউট জিজ্ঞেস না করো, এটা তোমার ভুল। ঠিক আছে, শেষে কিন্তু তোমাকেই এর ফল পেতে হবে। তাই বলবো, কোথাও অসুবিধে হলে তোমরা অবশ্যই জানাবে, আমরা আছি, আমরা তোমাদের পাশে থাকবো। এবারে যখন তোমরা কমপ্লিট পিডিএফটি পড়ে নেবে, তখন একদম সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কিভাবে যুক্ত হতে পারবে। এখানে আমাদের সমস্ত গ্রুপ, সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে। ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ বা পেজে তোমরা চলে যেতে পারবে। আর খুব সহজেই জয়েন অথবা ফলো বাটন প্রেস করে কিন্তু আমাদের সাথে তোমরা জয়েন করতে পারবে, আমাদের পাশে থাকতে পারবে, আমাদের সাথে তোমরা কথা বলতে পারবে, তোমাদের এক্সাম রিগার্ডিং বিভিন্ন ধরনের ডাউট আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারবে। আর সেই সমস্ত কিছু সলভও আমরা তোমাদের করে দিতে পারবো। আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে টেলিগ্রাম ডাউট ডিসকাশন গ্রুপে জয়েন করো।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করো, সেখানে তোমাদের ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা এখনও যারা আমাদের ক্লাস দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। এভাবেই তোমরা খাটতে থাকো, পড়তে থাকো। ঠিক আছে, খাটনি করলেই তোমরা ফল পাবে। যে যত বেশি খাটনি করবে তার ভবিষ্যতে ফল তত ভালো হবে। তুমি বেশি খাটনি করছো, তোমার এক্সামে ভালো নাম্বার আসবে। যে তোমার থেকে কম খাটনি করছে সে কিন্তু তোমার পেছনেই থাকবে। তাই কখনো খাটনি করার সময় ভয় পেলে চলবে না, তোমাদের খাটনি করতেই হবে। ট্রাই যদি তোমরা না করো তাহলে কখনোই তোমরা সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারবে না। ট্রাই করতে করতে ভুল থেকে শিখতে শিখতেই তোমরা শেষমেশ সাকসেস পাবে, তোমরা সাফল্যে পৌঁছবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এখানে আমরা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন জেনেছি আর একটা আমরা একটা টপিক কমপ্লিট করেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দেবে। ঠিক আছে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি সত্যিই তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটি হেল্পফুল হয়েছে। এরকম ভিডিও আমাদের এক্সামের আগের দিন পর্যন্ত চাই। এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এতে কি হবে, এতে আমরা একটু মোটিভেট হব যে না, কেউ তো আমাদের ক্লাস থেকে শিখছে, তাহলে আমাদের আরও বেশি করে ক্লাস দিতে হবে, আরও বেশি করে তোমাদের সাথে তথ্য শেয়ার করতে হবে, যাতে তোমাদের কোনো রূপ অসুবিধে না হয়। সব কিছুকে লিঙ্ক করে তোমাদের পড়াতে হবে যাতে তোমাদের মজা হয়। সেই জন্যই কিন্তু আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছে কমফোর্ট স্টাডি, যাতে তোমাদের পড়তে কখনো বোরিং ফিল না হয়, কমফোর্ট জোনেই যেন তোমরা পড়াশুনো করতে পারো। বুঝতে পারলে? তাহলে তোমরা ক্লাসটিকে লাইক করবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর এই যে বেল আইকন রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। করেছো সাবস্ক্রাইব? নিচে দেখো একটি লাল বাটন রয়েছে, সেটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই জন্যই বারবার সাবস্ক্রাইব করার কথা বলা হচ্ছে, কারণ আমরা 1000 সদস্যের খুব কাছাকাছি রয়েছি। এবারে তোমরা অনেকেই লাইভ ক্লাসের জন্য ডিমান্ড করছো। তোমাদের বলে রাখি, লাইভ ক্লাস করাতে হলে কিন্তু 1000 সদস্য হওয়া দরকার ইউটিউবে। তার জন্যই তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলা হয়। তোমরা সাবস্ক্রাইব করবে, চ্যানেলে যখনই 1000 হবে তোমাদের জন্য লাইভ ক্লাস আনার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তাতে কি হবে, তোমাদের সাথে যখন আমরা নিজেরা ইন্টারাকশনের মাধ্যমে পড়াবো তখন কিন্তু আরও ভালো পড়ানো হবে বা পড়ানো যাবে। তাতে আমাদেরও মজা হবে, তোমরাও মজা পাবে। যেহেতু তোমরা একদম দেখতে পাচ্ছ, আমাদেরকে দেখতে পাবে সরাসরি। তোমরা ক্লাস করার সাথে সাথেই তোমাদের ডাউটগুলো সলভ করতে পারবে, তোমাদের অনেক সময়ও বাঁচবে। এই জন্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলা হয়। আশা করছি তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে, সকলেই পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ভৌতবিজ্ঞানের আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই। পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।